আজকে আমরা যা কলার করব, এই কলার পড়ার আগে আমি জর্জ হার্বার্ট সম্পর্কে আরেকটু কথা বলে নিই একবারে। কারণ এই কলারটা আসলে ওই যে বললাম মেন্টাল কন্ডিশন, পয়েটের মেন্টাল কন্ডিশন থাকতে হবে। আমরা যদি দেখি কলারটা লেখা হয়েছে মূলত জর্জ হার্বার্টকে একজন রিলিজিয়াস পয়েট বলা হয়। কি বলা হয়? রিলিজিয়াস মেটাফিজিক্যাল পয়েট। কেন? আমরা দেখি তার যে রাইটিং গুলা, প্রত্যেকটা রাইটিং এ রিলিজিয়াস, এবং তার রাইটিং গুলা পাবলিশ যখন হয় তখন সে একজন প্রিস্ট ছিল। তার যদি লাইফস্টাইলটা দেখি আমরা, সে বিএ ডিগ্রি মানে অনার্স পাস, মাস্টার্স পাস করছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে, এবং এটা পাশ করার পর সে ট্রিনিটি যে কলেজ আছে ওই কলেজে একজন প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছিল। এরপরে 1625 আর 26 সাল সে পার্লামেন্টে, সে ওইখানে জব করছে। মানে বুঝতে পারতেছ, সে যে ব্রিটিশ পার্লামেন্ট আছে ওইখানে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে জব করছে। সে কতটা জ্ঞানী! সে এগুলা করার পর তার শেষ বয়সে, একেবারে বলা যায় 37 বছর বা 38 বছর বয়সে, তার মারা যাওয়ার 2 থেকে 3 বছর আগে সে অফার পায় একটা চার্চে জব করা। এবং সে যেহেতু ওয়েল এডুকেটেড ম্যান, তো সে তার মধ্যে একটু চিন্তাধারা আসলো, সে একটু ধর্মের পথে যাবে। এর মধ্যে আবার তার মা মারা গেছে, তো সে চার্চে, ইংল্যান্ডের যেই চার্চ আছে ন্যাশনাল চার্চ যেটাকে বলা হয় অ্যাংলিকান চার্চ, ওইখানে একজন প্রিস্ট হিসেবে নিযুক্ত হয়েছে। এবার একটু তার লাইফস্টাইলটা একটু চিন্তা করো, সে এই লেখাগুলা কেন লেখছে। আমরা যদি দেখি এই জর্জ হার্বার্টের লাইফস্টাইলটা, সে ওয়েল এডুকেটেড। দেখো, সে কিন্তু একটা দুনিয়াবী জীবন ছিল। যেমন আমরা ধরো সাপোজ ইংলিশ নিয়ে পড়তেছি, কারণ ইংলিশ নিয়ে পড়ার পর সারা জীবন অনার্স মাস্টার্স পাস করার পর একটা লাইফের গোল আছে। হ্যাঁ, আমরা এইটা করতে পারি, ওইটা করতে পারি, এবং ভালো ভালো চাকরিও আমরা করছি। ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, পার্লামেন্টে জব করছি। এত ভালো ভালো চাকরি করার পর আমি কোথায় ঢুকলাম? আমি একেবারে ধার্মিক হয়ে গেলাম। আমি এই সব চাকরি টাকরি ছাইরা আমার লাস্ট জীবনটা আমি কোথায়? আমি একজন মসজিদের ধরো খাদিম হিসাবে আমি লিড করতেছি। এই যে আমার একটা লাক্সারিয়াস লাইফ, আমার একটা কি লাইফ এতদিন পার করলাম, লাক্সারিয়াস লাইফ পার করলাম না। আমি এই লাইফটা কি আছে? প্লেজারে ভরপুর আছে। দেখো, এখন আমার যখন মন চায় আমি মুভি দেখতে পারতেছি, যখন মন চায় আমি যা কিছু করতেছি, আমি ঘুরতে যেতে পারতেছি, হ্যাঁ, আমি সবার সাথে কথা বলতে পারতেছি। কিন্তু আমি যখন রিলিজিয়াস একজন প্রিস্ট, একজন ধর্মীয় ব্যক্তি হব, তখন কি আমি মুভি দেখতে পারবো? আমি গান শুনতে পারবো? আমি আমার মন মতো চলতে পারবো? পারবো না। আমি যে টি শার্ট পরছি, তখন কি আমি টি শার্ট পরতে পারবো? পারবো। তো এই যে একটা মানে এতদিন একটা লাইফ লিড করার পরে হঠাৎ করে অন্য একটা লাইফে চলে যাওয়ার পর ওই জায়গাটার সাথে মানানসই হইতে তো মানুষের সময় লাগে, লাগে না? এখন এই আমাদের জর্জ হার্বার্ট, সে যখন প্রিস্ট হয়ে যায়, সে যখন কি হয়েছে? প্রিস্ট হয়েছে, তখন দেখা যায় মানে এইটা করতে পারা যাবে না, এইটা নিষেধ, ওইটা নিষেধ, ওয়াইন খাওয়া নিষেধ, এদের বাইরে গিয়ে আড্ডা মারা নিষেধ, এটা নিষেধ, তারপর যে আসবে তাকে সেবা দিতে হবে, মানুষের কথা শুনতে হয়। এই যে বিভিন্ন জিনিসগুলা তাকে বিরক্ত করে তুলছে। না, একটা জন চিন্তা করে, এতদিন একটা লাইফ লিড করার পর যখন তুমি নতুন একটা লাইফে গেলা এবং পুরোপুরি ধার্মিক হয়ে গেলা, তখন মাঝে মাঝে নিজের কাছেই কিন্তু হয়, বিরক্ত লাগে যে এত বাধা কেন, কি লাভ আমি এগুলা করে। মাঝে মাঝে কোশ্চেন হয় না, দূর আমি এরকম করবো না, আমি কালকের থেকে আমি আমার আগের মতো চলবো। দেখো, কয়েকদিন ধরো একদম রিলিজিয়াস টাইপের চলার পরে হঠাৎ করে ওই যে শয়তানের গুতায় বলে না, তখন কি হয়? আমাদের মধ্যে একটা জাগরণ হয়, ধুর আমি এই লাইফ লিড করবো না। আমার এত সুযোগী যে আমার সামনে মুভি আছে, আমি চাইলেই মুভি দেখতে পারি। আমার কি হয়েছে? আমি গডের জন্য আমি মুভি দেখতে পারি। আমার সামনে ওয়াইন আছে, আমি ওয়াইন পান করতে, আমি ক্লাবে যাইতে পারি। কিন্তু আমার গডের নিষেধাজ্ঞার জন্য আমার যাইতে হচ্ছে না, যেতে পারতেছি না আমি। এই যে এর মধ্যে, তার মধ্যে যেই এই জিনিসগুলা ভিতরগত যেই ইয়াগুলা, মানে গুড, আমাদের ভিতরে কি একটা গুড সোল, একটা ব্যাড সোল থাকে, ঠিক না? ওই যে বলি না আমরা ভালো ফেরেস্তা, খারাপ ফেরেস্তা, এরা দুইজনের মধ্যে তর্ক চলতেছে ওনাদের ভিতরে, যে আমি যাই না, গেলে কি হইব। আবার বলতেছে তুই যে যাবি, গড তো এটা না করছে। তো এইসবের ভিতর থেকে আমাদের এই জর্জ হার্বার্ট, সে পুরোপুরি বিরক্ত হয়ে গেছে। সে আর এটা নিতে পারতেছে না। সে চাইতেছে ধুর, আমি সব এই ক্লার্জিম্যান টার্জিম্যানের চাকরি করুন না, আমি আমার আগের মতো লাইফ লিড করুন। আমি কত সুন্দর আছিলাম, আমি কত সুন্দর এনজয়মেন্ট করতেছি, এনে বইয়ে কোনো এনজয়মেন্ট আমি পাই না।
আমি বসে আছি, আমার পরকালে কি হইব, আমি বর্তমানে কিছু করতে পারতেছি। এই যে তার যে চিন্তা ভাবনাটা, ওই চিন্তা ভাবনা থেকেই সে এই দ্য কলার লিখছে। তাহলে কলার কেন লেখছে বুঝাইতে পারছি। এইটাকে বলা হয় অটোবায়োগ্রাফিক্যাল পয়েন্ট। অটোবায়োগ্রাফিক্যাল কেন বলতেছে, এটা তার নিজের পার্সোনাল। অটোবায়োগ্রাফিক্যাল মানে কি? অটোবায়োগ্রাফিক্যাল হলো যখন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আমার জীবনীটা আমি আমার রাইটিং এ তুলে ধরবো, এটাকে বলে অটোবায়োগ্রাফিক্যাল। তো এখানে আমরা দেখবো জর্জ হারবার্ট তার যে সিচুয়েশন, তার যে মেন্টাল কন্ডিশন, তার যে অবস্থা, এইটাই এই কলারের মধ্যে তুলে ধরবে। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পয়েন্ট, এটা একটা রিলিজিয়াস পয়েন্ট, ধর্মীয় ব্যাপার। আমরা দেখবো শেষ পর্যন্ত আবার গডের কাছে ফিরে যাবে, অনেকগুলা রাগান্বিত হইয়া আমি করবো না, পরে যখন আজানটা দিছে করে কি হইব, কিন্তু হয়ে যাবো নাকি, যাই নামাজটা পড়ে আসি, এতক্ষণ যত রাগ আছে সব মিটে জায়গায় আবার নামাজের লেগে দৌড় দিই। এই যে চিন্তা ভাবনা, এই যে মানুষের মধ্যে, এইটা কিন্তু পুরো রিয়েলিটিটা ফুটে গেছে। এটা কিন্তু তার মেন্টাল কন্ডিশন না, মাঝে মাঝে আমাদেরও মেন্টাল কন্ডিশন, একটা টেনশন থাকে, আরে আজানটা দিলে নামাজ যাইতে। যখন আজান দেওয়ার আগ পর্যন্ত চিন্তা করি, এই যে এটার লেগে আমি যাইতাছি, এই যে এটা করতেছি, এত ইয়া হয়েছি, আমি আমার গেঞ্জি পড়তেছি না, আমি আমার নিজের মতো যে আমি একটা গরমের ভিতরে বাজে, বা বিভিন্ন চিন্তা ভাবনা যখন আসে, তখন আমাদের মাঝে মাঝে বিরক্ত লাগে না? দূর, গড এত নিয়ম বানাইছে, আমি আমার মতো লাইফ লিড করি, পরেরটা পরে দেখা যাবে। মাঝে মাঝে আমাদের মধ্যে কি এরকম ইয়ে তৈরি হয়। তো এই যে অবস্থাটা, এটা আসলে সার্বিক ইউনিভার্সাল ব্যাপার। তো সে আসলে তার যে মেন্টাল কন্ডিশন, সে যে অবস্থাটা হিউম্যান, সে শুধু তারটা বলে নাই, হিউম্যান কন্ডিশন বলছে। এই কারণে পরবর্তীতে এসটি কলিন্স কি রোমান্টিক পয়েন্ট, এই জর্জ হারবার্ট কোন সময়ের পয়েন্ট? ক্যারোলাইন পিরিয়ডে। ঠিক আছে, ক্যারোলাইন পিরিয়ড কি মানে লেট রেনেসান্স। রেনেসান্স পিরিয়ডের যেই 5টা ভাগ থাকে, এই 5টা ভাগের শেষের পার্টের দিকে কে এই জর্জ হারবার্ট বলে, যেটাকে এজ অফ মিল্টন বলা হয়। ওই সময়ের পয়েন্ট হলো জর্জ হারবার্ট। ঠিক আছে, এবং জর্জ হারবার্ট তখন ইংল্যান্ডে একজন কি হিসাবে পার্লামেন্টেরও চাকরি করছে, একজন প্রিস্ট হিসেবেও চাকরি করছে, এবং একজন প্রফেসর হিসেবেও চাকরি। তো সে সবচেয়ে জ্ঞানী মানুষ। তো পরবর্তীতে এই যে এসটি কলিন্স রোমান্টিক পিরিয়ডে, তারা এই জর্জ হারবার্টের ফলো করছে। আমরা যদি দেখি ইমিলি ডিকিনসন, রবার্ট ফ্রস্ট, টি.এস. ইলিয়ট, এরা সবাই জর্জ হারবার্টের বিভিন্ন জিনিস ফলো করছে। এবং এই এসটি কলিন্স নিজে বলছে যে এই জর্জ হারবার্টের যে চয়েস অফ ওয়ার্ড গুলা, সেই যে ওয়ার্ড গুলা লিখছে, সেই যে লেখাগুলা লিখছে, এগুলো একেবারে পিওর, এবং এখানের মধ্যে আসলে কোনো খারাপ এফেক্ট মানুষের মধ্যে পড়বে না। মনে হয় যারে কনফ্লিক্ট, সে গডের কথা মানে না, সে নাস্তিক হয়ে গেছে, এরকম না। এটা বলতেছে ইনার মানুষের মধ্যে, ভিতরে কিন্তু এগুলো চলে, এই কারণে মানুষ ধোকায় পড়ে। তো সে যা লেখছে একদম ম্যানলি এবং আনএফেক্টেড জিনিস লেখছে, যেটা আমাদের মধ্যে তৈরি হয়, এবং পরবর্তীতে আমরা এটা শুধরা যাই। এই যে আমাদের যে সিচুয়েশনটা, এটাকে ছেড়ে কবিতার মধ্যে তুলে ধরছে। যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ডের অনেক কথা বললাম, এবার আমরা কবিতায় আসি। কবিতাটা কি বলতেছে? দ্য কলার। আচ্ছা, এটা বলার আগে আরেকটু কিছু বলি। সে যখন 1633 সালে সে মারা যায়, অনেকে বলে 1633 সালে সে এই কবিতাটা লেখছে। 1633 সালে যখন সে হসপিটালে, বা যখন সে অসুস্থ মারা যাবে 40 বছর বয়সে, সে এতদিন যেই লেখাগুলা লেখা গেছে, এই লেখাগুলার একটা ম্যানুস্ক্রিপ্ট ছিল কি, ওই যে কালেকশন অফ পোয়েম পাবলিশড হয়েছে সে মারা যাওয়ার পরে, যেটা বলছি পোস্টমাউসলি, ওইটা হলো দ্য টেম্পল। কি ওইটা? দ্য টেম্পল। ওই যে ম্যানুস্ক্রিপ্টটা, ওই টেম্পল যে কবিতা সমগ্র, টেম্পল যে একটা বই, এই বইয়ের মধ্যে সে প্রচুর ধার্মিক। সে যে মানে ক্লার্কম্যান হয়েছে, হওয়ার পরে সে বিভিন্ন চিন্তা ভাবনা যখন আসছে, এই যে যেমন ইস্টার উইংস পড়ছো, ওই সময় কি চিন্তা ভাবনা আসছে যে আমি এত গুণাগার, আমি কিভাবে ভালো হবো, এর যখন ধর্মীয় যারা তখন এই চিন্তাটা আসে। এরপরে চিন্তা কি আসছে, তুমি মনে করো বিরক্ত হয়ে গেছো, এত কিছু নিয়ম, তোমার কেউ খারাপ কথা বলে তুমি সহ্য করতে পারতো না, মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছ। এই যে সিচুয়েশন গুলা, সে যখন ক্লার্কম্যান হয়েছে, তখন ওই টাইপের কবিতাগুলা সে এই বইটার মধ্যে লিখছিল। কোনটা? দ্য টেম্পল কবিতার বই। তো এই বইটা সে যখন মারা যায়, সে কিন্তু মারা যাওয়ার আগে পাবলিশ করতে পারে নাই। সে যখন মারা যায়, বেডে শয্যাশায়ী অবস্থা, তখন তার একটা বন্ধু আছে, নিকোলাস ফেরার। তার বন্ধুর নাম কি? নিকোলাস ফেরার। নিকোলাস বানানটা কি? NICHOLAS, নিকোলাস ফেরার, FERRAR। ঠিক আছে,
তো এই নিকোলাস ফেরাস তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, একটা কাছের বন্ধু ছিল, তার বন্ধুর এই ম্যানুস্ক্রিপ্টটা দিয়ে বলে আমি মারা গেলে তুমি এটা কি করো, পাবলিশ করো। তো এটা দেওয়ার পরে কিছুদিন পর জর্জ হারবার্ট মারা যায়, এবং তার যে বন্ধু আছে নিকোলাস ফেরার, এই যে রিলিজিয়াস টাইপের যে পয়েম, রিলিজিয়াস কবিতা সমগ্র, এইটারে তোমার কি করে তার মারা যাওয়ার পরে এই 1633 সালেই শেষের দিকে গিয়ে এটা কি করে সে পাবলিশ করে। তাইলে এই যে দ্য টেম্পল, এই ম্যানুস্ক্রিপ্টটার নাম কি ছিল, দ্য টেম্পল, এটার মধ্যে সবগুলাই ডক্ট্রিনাল পয়েম অথবা রিলিজিয়াস পয়েমস ছিল সবগুলা, ঠিক আছে। এবং এই কবিতাগুলা পুরোটাই রিলিজিয়াস নিয়ে ডিল করত, এবং এই কবিতাগুলোর মধ্যে মেটাফিজিক্যাল পয়েন্টসদের যে ক্যারেক্টার, ইন্টেলেকচুয়ালিটি, তারপর তোমার এই যে থিমটা কি, রিলিজিয়াস টাইপের থিম, এই যে কোয়ালিটিগুলো, এই কোয়ালিটিগুলো ছিল। এবং সে জন ডানের একসাথে প্রায় বন্ধু ছিল। তো সে এই কবিতাগুলো লেখা এই ম্যানুস্ক্রিপ্টে দিয়ে যায় এবং মারা যায়, তখন এটা পাবলিশ করা হয়। এই কারণে তাকে বলা হয় পোস্থামাসলি, ঠিক আছে, কালেকশন অফ পোয়েম পাবলিশড ইন 1633, মানে সে মারা যাওয়ার পরে যে লেখাগুলো পাবলিশ হয় সেটাকে বলে পোস্টমাউসলি। এবং এটা পাবলিশ হয়েছে 1633 সালে দ্য টেম্পল নামে। কে পাবলিশ করছে? নিকোলাস ফেরার, এই জর্জ হারবার্টের বন্ধু। তাহলে আমাদের বেসিক ব্যাপারটা গেল, ঠিক আছে। আশা করি এটা নিয়ে আমাদের আর সমস্যা হবে। এবার আসো আমরা কবিতার মধ্যে যাই। তো কবিতার আগে আমি যেটা বললাম, তার মেন্টাল কন্ডিশন আমি বলে দিলাম। সে এতদিন এরকম একটা লাইফ লিড করার পর সে এখন নতুন একটা লাইফে আসছে। প্রথম কয়েকদিন ভালোই গেছে, এখন কয়েকদিন যখন এত নিয়ম কানুন মানতেছে, এখন তার মধ্যে বিরক্ত এসে পড়ছে। দেখো কবিতার নাম দিছে কি, দ্য কলার। এই যে নামটা, এটাই একটা সিম্বল হিসেবে কাজ করছে। এটি একটা মেটাফর, এটা একটা সিম্বল। কলার, কলার কথাটার অর্থ কি? এই কলারটা হলো প্রিস্টরা, যারা ক্লার্জিম্যান থাকে, এরা দেখবে একটা বড় কোট পরে সাদা, এবং এইখানে একটা টাইয়ের মতো মানে বাধা থাকে একটা, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে কলার। এইটা এখানে সিম্বলাইজ করে। এই কলারটা মানে হলো, এই কলারটাকে এখানে অন্যভাবেও দেখাইছি, যে কলারটা মানে হলো তুমি একজনের স্লেভ হিসেবে আছো। এখানে সে নিজেকে গডের স্লেভ হিসেবে দেখাইছে। কলারটা কি বলতেছে? গডের স্লেভ হিসেবে দেখাইছে। কলারটা দেখাইছে রেস্ট্রিকশন, বাধ্যবাধকতা, তোমার অনেক বাধা, যে তুমি তোমার এই কলারটা যখনই তুমি পড়ছো, তুমি তোমার মন মতো লাইফ লিড করতে পারবা না। এই কলারটা মানে তোমার জেসাস ক্রাইস্ট, তোমার গডের প্রতি তুমি কি হয়ে গেছো? অনুগত হয়ে গেছো। তোমার গড যেটা তোমার ভালো, যেটা হালাল, যেটা হারাম, এটাকে তোমাকে মানতে হবে। তুমি চাইলেই ওয়াইন পাইন করতে পারবা না, তুমি চাইলেই ভিডিও দেখতে পারবা না, তুমি চাইলেই নাইট ক্লাবে যেতে পারবা না, তুমি একজন প্রিস্ট। এই যে বিভিন্ন বাধ্যবাধকতা, এবং তুমি একজনের আন্ডারে হয়ে গেলা, এটাকেই বলা হচ্ছে কলার। এখানে কলার দ্বারা একটা জিনিস বোঝায়, যেটা দেখায় লিটারারি, আমরা যেটা দেখি যে যারা প্রিস্ট তারা এখানে একটা কলার পরে, এই খ্রিস্টান ধর্মে যারা ক্লার্জিম্যান তারা দেখবা এখানে একটা কালো রঙের সাদা কোট পরে, সাদা রঙেরও হইতে পারে, কালো রঙের একটা কলার টাইপের পরে, এটা বাধা থাকে। এদেরকে দেখলি মনে হয় না এরা প্রিস্ট। এইটা হলো এইটা একটা লিটারারি মিনিং। এবং ইনার মিনিং যেটা, এই কলারটার মাধ্যমে তুমি তার অনুগত হয়ে গেল, গডের অনুগত হয়ে গেল। তুমি চাইলেই তোমার মন মতো এখন সব করতে পারবে না। গড যেভাবে তোমার জীবন পরিচালনা করতে বলছে সেইভাবে করতে হবে। তুমি মানুষের ভালোর জন্য কাজ করতে হবে। তুমি চাইলে নিজের আনন্দ ফুর্তির জন্য কিছু করতে পারবা না। এখানে কলার লিটারারি মিনিং একটা, ইনার মিনিং একটা। বুঝাইতে পারছি? এই গেল আমাদের মেইন ব্যাপার, কলা। তাহলে কবিতার কলার ধারাই বোঝা যাচ্ছে যে রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হচ্ছে। একটা রেস্ট্রিকশন, ধর্মের যখন তুমি ধর্মের একজন প্রিস্ট হিসেবে, ক্লার্জিম্যান হিসেবে যখন নিযুক্ত হবা, এটা তুমি একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকবা। তুমি একজনের স্লেভ, কে? গডের স্লেভ। তুমি এখানে কলার কাকে বাঁধে? দেখবা কুকুরকে বাইরে নিয়ে আসে না? তো এই কুকুরটা কি একজনের না, এটা আমার পালিত, এটা আমার ইয়া। এই কলার গুলা, এই কুকুরটাকে যখন বাঁধা হয়, কুকুর কিন্তু এবার ফ্রিলি ঘুরতে পারে না। মালিক যেভাবে নিবে সে তাকে ওইভাবে যাইতে হয়। ঠিক সেম, ঠিক সিমিলার এখানে কলার বলতে বুঝাচ্ছে এইটা আসলে গডের স্লেভ হিসাবে কাজ করতে। বুঝাইতে পারছি? একটা লিটারারি মিনিং, একটা ইনার মিনিং গেল। এবার আসো আমরা কবিতাটা পড়ি। আমি আগেই বলি কবিতার মেন্টাল কন্ডিশন কি।
যে এতদিন একটা লাইফ লিড করছে, এখন হঠাৎ করে সে রিলিজিয়াস লাইফ লিড করতেছে। রিলিজিয়াস লাইফে এত রেস্ট্রিকশন, তাকে সবকিছু মেনে চলতে হইতেছে। সে মন মতো ওয়াইন পান করতে পারে না, সে তার প্রেজারেবল লাইফ লিড করতে পারছে না, সে একটা চার্চের মধ্যে সবসময় থাকা লাগতেছে। ঠিক আছে, চার্চের নামও কিন্তু দেওয়া আছে কোন চার্চে চাকরি পাইছে। যাই হোক, সে এই জায়গার মধ্যে এইভাবে লাইফ লিড করতেছে, সে এখান থেকে বের হইতে পারতেছে না। এখানে বসে মানুষ আসতেছে, মানুষের মানবতার জন্য জ্ঞান দিতেছে, নাকি সে তার নিজের মতো লাইফ কোনো লিড করতে পারতেছে না। তো এই সময় তার যে একটা মানসিক অবস্থা, এটাই সে বলতেছে কি, কবিতাটা বের করে বলতেছে আই স্ট্রাক দ্য বোর্ড। স্ট্রাক মানে কি, জোরে থাবর মারা। ধরো ওই চার্চের মধ্যে দেখবা টেবিলের মতো থাকে, সে বসে আছে অনেকক্ষণ ধরে ভাবতেছে। একটা সময় তার রাগ হইলো, সে স্ট্রাক, জোরে একটা থাবর মারলো। স্ট্রাক দ্য বোর্ড, বলতেছে আই স্ট্রাক দ্য বোর্ড, আমি বোর্ডের মধ্যে একটা জোরে আঘাত করলাম। এন্ড ক্রাইড, এবং জোরে চেঁচিয়ে বললাম, নো মোর, আর না। আই উইল অ্যাব্রড। অ্যাব্রড মানে কি, বাইরে চলে যাও, নাকি আমি এই যে লাইফটা, এই লাইফটা ছেড়ে চলে যাব। দেখো অনেকক্ষণ ধরে ভাবতেছে, বসে আছে, ভাল লাগতেছে না, একটা জায়গায় বসে থাকা লাগে সারাক্ষণ। মানুষ এলে মানুষের জ্ঞান দিতে হয়, নিজের একটা লাইফ আছে, কোথাও ঘুরতে যেতে হয়, এটা পারে না। তোমার ওয়াইন খাইতে পারে না, নাইট ক্লাবে যেতে পারে না। সে লাইফ লিড করছিল কি, মাস্টার্স ডিগ্রি অর্জন করে ফেলছে, সে কলেজের প্রফেসর ছিল। তো এত বিউটিফুল, এত প্লেজারেবল লাইফ গুলা সে পার করে, সে এগুলা লিড করে আইসা সে এখন কোথায় বসছে, চার্চে বসছে। তো এখন চার্চের লাইফটা তার কাছে তো বাধা হইবই। কারণ তুমি সারা জীবন ঘুরছো, বাইরে বাইরে ঘুরছো, সব জায়গায় দেখছো, তুমি অনেক শিক্ষা দিছো, প্রফেসর হিসেবে আসিলা, হ্যাঁ, মেয়েদের সাথে ঘোরাঘুরি করছো, তুমি নাইট ক্লাবে গেছো, তুমি ওয়াইন পান করছো, যেভাবে ইচ্ছে এইভাবে লাইফ। তোমার কাছে টাকা পয়সার প্রবলেম কিচ্ছু ছিল না, তুমি তোমার মন মতো লাইফ লিড করতেছো। এবং এখন আইসা তুমি চার্চের মধ্যে বন্দি, হইয়া যাও, মাঝে মাঝে তুমি অসুস্থ হয়ে যাও। আমি গডের সেবা করতেছি, গড তো আমার সুস্থ রাখবেন, দিচ্ছি গডও আমি অসুস্থ হই, আবার আমার এই জায়গায় কোনো আমি আমার আগের মতো লাইফ লিড করতে পারতেছি না, একটা বাধা, একটা রেস্ট্রিকশনের মধ্যে আছি। এবার সে খুবই রাগান্বিত, জোরে একটা বাড়ি মারলো বোর্ডের উপরে, এবং দাঁড়ায় বলতেছে এন্ড ক্রাইড, এবং চেঁচিয়ে বললো, নো মোর, আর না, আর ভাল লাগতেছে না এই লাইফ, হ্যাঁ, আই উইল অ্যাব্রড, আমি এটা ছেড়ে চলে যাব। ঠিক আছে, এরপর বলতেছে হোয়াট শ্যাল আই এভার সাই এন্ড পাই, আমি কি এইভাবেই হাই হুতাশ করব, আমি কি এইভাবে হাই হুতাশ করে পার করবো জীবনটা? মানে কি, সে এই জায়গার মধ্যে বৈশা আছে, সে খালি বৈশা বসে হাই হুতাশ করতেছে, ইস আমি যদি এটা করতাম, ইস আমি যদি এটা করতাম না, গড আমারে রাখছে এটা। আমি কি এইভাবে হাই হুতাশ করবো না? মানে এই যে এগুলাকে বলা হয় রিটোরিক্যাল কোশ্চেন। রিটোরিক্যাল কোশ্চেন কি, যে কোশ্চেনের মধ্যেই আনসার থাকে। মানে কি, আমি কি এইভাবেই হাই হুতাশ করবো, মানে কি সে হাই হুতাশ করতেছে এখন। ঠিক আছে, হোয়াট শেল আই এভার সাই এন্ড পাই, আমি কি এইভাবে হাই হুতাশ করবো, এইভাবে আমি আমি এইভাবে আমার সময় নষ্ট করব? বলতেছে মাই লাইন্স এন্ড লাইফ আর ফ্রি অ্যাজ এ রোড। বলতেছে মাই লাইন্স এন্ড লাইফ, আমার জীবনটা আর ফ্রি, আমার জীবন, আমার চলাচল, এটা কি হবে, ফ্রি, এটা মুক্ত হতে হবে। কেমন, অ্যাজ দ্য রোড, একটা রোড যেমন মুক্ত সামনের দিকে সোজা যায়, ঠিক আমার লাইফটাও এমন হবে। আমার লাইফটা তো এমনই, আমার লাইফটা তো এমনই। আমি এখানে এসে বসছি, আমি এখানে চার্চ হিসেবে সেবা করতেছি, তো আমার এত মুক্ত লাইফ থাকার পরও আমি এখানে বসে আছি রেস্ট্রিকশন। তো এবার আর বলতেছে এবার আর আমার পক্ষে হবে না, আমি কিভাবে হাইতোষ করবো ওই জায়গায় বসে বসে, না, বলতেছে মাই লাইফ ইজ কি ফ্রি অ্যাজ এ রোড, একটা রোডের মতো, যে সিমিলি ইউজ করছে, একটা রোড যেমন মুক্ত, আমার লাইফটা এমন মুক্ত, আমার যেখানে ইচ্ছা আমি ওইখানে যাব। ঠিক আছে, এবং বলতেছে লুজ এজ এ ক্লাউড, ক্লাউড কি, লুজ এজ দ্য উইন্ড, উইন্ড কি, যেমন ইরেসপন্সিবল, উইন্ড কি, বাতাস, বাতাসের কি কোনো রেসপন্সিবল, যখন বয়ে চলা, যেদিকে বয়ে চলা এদিকে বয়ে চলবে, বাতাসের কাজই বয়ে চলা। বলতেছে যে আমার জীবনটা কেমন, রোডের মতো, একেবারে মুক্ত জীবন। এবং বলতেছে অ্যাজ লুজ অ্যাজ দ্য উইন্ড, বাতাসের যেমন কোনো রেসপন্সিবিলিটি নাই, আমার জীবনটা ইরেসপন্সিবল। আমি এখানে একটা রেসপন্সিবল নিয়ে আমি চার্চে বসে আছি, না, আমার লাইফটাও কি হবে, ইরেসপন্সিবল।
আমি আমার আমার মন মতো, আমি আমার ওই কোনো দায়িত্ব আমার গাড়ে নিতে পারবো না, আমি এই নিয়ে চলবো। মানে এই জায়গায় তার অবস্থা বলতেছে যে আমার এটা ভালো লাগে না। সে বলতে থাবর মেরে বসতে, দূর কি জীবন, আমি এইভাবে বইয়ে হাইয়াতাস করবো? আমার লাইফটা কত সুন্দর, মুক্ত, আমি যেভাবে ইচ্ছা যাইতে পারি, আমার যেভাবে ইচ্ছা আমি ইরেসপন্সিবল ভাবে চলতে পারি। আমি এখানে রেসপন্সিবল নিয়ে বসে আছি, আমি চাইলে ওইভাবে চলতে পারি, আমি কেন ওই জায়গায় বসে আছি? নিজে নিজে বলতেছে অ্যাজ লার্জ এর স্টোর। একটা স্টোরে যেমন অনেক কিছু থাকে, অনেক ইয়া থাকে, তা আমার লাইফটা তো এমন, আমার লাইফে তো অনেক কিছুই আছে। আমার লাইফে আমি প্রফেসর, আমার লাইফে আমি শিক্ষিত, আমি সবকিছু করছি। তা আমার লাইফে এত কিছু থাকতে কি লেগে আমি চারটা এসে বসে আছি, একটা রেসপন্সিবল নিয়ে বসে আছি? আমার লাইফটা তো একটা মুক্তর মতোই, আমার লাইফটা তো ইরেসপন্সিবলের মতোই। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে চাইলেই যেতে পারি, তাহলে আমি কেন এত দায়িত্ব নিয়ে বসে আছি? সে নিজের নিজে কোশ্চেন করতেছে। ঠিক আছে, shall I be still in suit? আমি কি এখনো এই সুইটের মধ্যে থাকবো? সুইট মানে কি? মানে এই যে চার্চে সে যেই ইয়াটা পইরা আছে, মানে তার যে একটা ধর্ম দিয়া তাকে নিজেকে সে যে মোড়ায় আছে, আমি কি এখনো এই সুইটের মধ্যে, এই রেস্ট্রিকশনের মধ্যে থাকবো? নিজেকে নিজে কোশ্চেন করতেছে। মানে সে বিরক্ত হয়ে গেছে, তার এটা ভালো লাগতেছে না। সে বলতেছে আমার কত সুন্দর ফ্রি এর মতো রোড আছে, আমি যেখানে ইচ্ছা চাইলে যেতে পারি, আমার কোনো রেসপন্সিবল নাই, আমি আমার নিজের লাইফ যেভাবে ইচ্ছা আনন্দের মতো লিড করতে পারি, তা আমি এখানে বসে হাই হতাশ করতেছি। তা আমার কি উচিত হবে এখন আমি সুইট করে থাকবো, এখানে বসে থাকবো? সে নিজেরই নিজে কোশ্চেন করতেছে, বুঝাইতে পারছি? এরপরে সে কি বলতেছে দেখো, হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থর্ন টু লেট মি ব্লাড। বলতেছে হ্যাভ আই নো হারভেস্ট, বলতেছে এই লাইফে আমার কোনো হারভেস্ট মানে কি, কোনো পণ্য উৎপাদন, আমি যে চাষাবাদ করতেছি আমার যে একটা কিছু আসবে এরকম কিছুই নেই। হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থর্ন, আমার কি এখানে কোনো ইয়া আছে, ফলাফল আছে? আমি এখানে কষ্টই করতেছি, এই যে চার্চে যারা সেবা করে তাদের কি কোনো ফলাফল, তাদের কি তোমার বিশাল টাকা দেওয়া হয়? তারা কি টাকা দিয়ে নিজের মন মতো চলতে পারে? কিছুই করতে পারে না। তো বলতেছে আমি এখানে বসে তার সেবা করতেছি, আমি কি পাচ্ছি? যেমন আমরা এখন লাইফ, যেমন আমি তোমাদের এখন পড়াইতেছি, পড়ার পরে মাসের শেষে তুমি একটা কি করো বাইরে সম্মানিত, হ্যাঁ আমার এই জায়গায় একটা সেবা আইতেছে নাকি? তুমি যে কোনো একটা কাজ করো, তুমি যে পড়ালেখা করতেছো কেন? একটা চাকরির জন্য, একটা চাকরি পাইবা, তোমার জীবন ফ্রুটফুল হবে। কিন্তু সে বলতেছে আমি ফ্রুটফুল জীবন পার করছি, পার করে এসে চার্চে বসছি, এখন আমি এখানে বৈশা হ্যাভ আই নো হারভেস্ট? এখানে বৈশা তো আমার এমন না যে কিছু উৎপন্ন হচ্ছে, আমি সেবা করতেছি, এমন না যে আমার বিশাল টাকা দিচ্ছে, এমন না যে আমি বিশাল কিছু করে ফেলছি, এমন না আমি বাড়ি কিছু করতেছি, এরকমও না। বলতেছে বাট কিন্তু এখানে আরো বেশি কি হচ্ছে, আ থর্ন টু লেট মি ব্লাড, এখানে আরো কাটাযুক্ত বেশি, যেটা আমার ব্লাড। মানে এখানে এটা যারা বুঝাইছে যে যারা প্রিস্ট, এরা কিন্তু একটু থেকে একটু করলে মানুষ বিভিন্ন কথা বলে এবং এদেরকে অন্য সম্মানের চোখে দেখে। তো বলতেছে যে আমার তো এখানে কোনো হারভেস্ট বা এখানে কোনো উন্নত হচ্ছে না, কিচ্ছু করতে পারতেছি না, উল্টা মনে হয় আমি কাটা দ্বারা ব্লাডে আক্রান্ত। যেমন জেসাস খ্রাইস্ট, সে চাইলেই তার জীবন লাইফ লিড করতে পারতো, কিন্তু সে কি করছে, সে এই পথে থাকতে গিয়া সে তো কিছু পাই নাই, সে উল্টা কি হয়েছে, ক্রুশবিদ্ধ হয়েছে। তা আমি কি এরকম লাইফটাই লিড করব? সে নিজে নিজে বলতেছে যে এখানে তো আমার কোনো নাই, কিছু নাই। মানে সে এতদিন একটা ভালো লাইফ লিড করেছে, বুঝছো, এখন আইসা সে এই ক্লার্জিম্যানের এই চার্চের লাইফ লিড করতেছে। তার কাছে তো এমন মনে হবে যে আমি এটা করতেছি, এমন না যে আমার মানে সে যত ইনকাম করবে সে চার্চেই থাকা লাগতেছে, সে যে খাবার পাইতেছে এইটা দিয়েই চলতে হইতেছে, এমন না যে সে অনেক কিছু পাইতেছে, উল্টা মানুষের মাঝে মাঝে কথাও শুনতে হইতেছে। ধর্মের পথে চলতে গেলে তোমার কিন্তু মানুষের অনেক সময় কথা, ভালো পথে চলো দেখবে অনেক কথা শুনবা, ঠিক আছে? যেমন তুমি ন্যায় নীতির পথে চলবা, যেমন তোমরা তো অনেক এক্সপিরিয়েন্স আছো ভাইয়া, তো কত মানে ভালো কিছুই করতে গেছি, কত কথা শুনছি, এই ব্যাপারটা হয়ে গেছে এরকম, ঠিক আছে? তো এখানে বলতেছে যে আমার তো এখানে কোনো হারভেস্ট নাই, এবং বলতেছে এখানে উল্টা কি আছে, থর্ন, আরো কাটা আছে, কি করতেছে, লেট মি ব্লাড, যেগুলো আমাকে কি করতেছে, রক্ত বের করতেছে। মানে এটা বলতেছে মানুষের কিছু কথা আমার গায়ে লাগতেছে, হ্যাঁ। এবং বলতেছে এন্ড নো রিস্টোর, এবং কিছুই আসলে স্টোর করার মতো নাই এখানে, এমন না যে আমি থাইকা টাকা পয়সা জমামু কিছু একটা করবো, এরকমও না, কিচ্ছুই হইতেছে না, আমি এখানে আছি। হোয়াট আই হ্যাভ লস্ট দ্য কর্ডিয়াল ফ্রুট, আমি কি কি কত কত জিনিসগুলো আমি হারাই ফেলছি। মানে আমি এখানে চার্চে বসে আমি আনন্দ প্লেজারেবল লাইফ গুলো আমি হারাই ফেলতেছি। বলতেছে
শিওর দেয়ার ওয়াজ ওয়াইন। এখন এইটুকু প্রথম প্যারাতে বললো যে হাই হুতাশ করতেছে, আমার কিছু নাই, আমি চাইলে এটা করতে পারি ওইটা করতে পারি, কিন্তু আমি এখানে বসে আছি। পরের প্যারা এসে বলতেছে শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, মানে সে যে আগের লাইফটা লিড করে আসছে, এই যে প্রফেসর ছিল, এই যে ব্রিটিশ পার্লামেন্টে জব করছে, ডিগ্রি করছে, একটা অন্য একটা মডার্ন লাইফের সাথে, মানে অন্য একটা লাইফের সাথে সে যুক্ত ছিল, এত রেস্ট্রিকশনের মধ্যে ছিল না। তো বলতেছে এই যে একটা লাইফ লিড করে আসছি, শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, ওইখানে কি আসছিল? ওয়াইন আসছিল। এখানে ওয়াইন দ্বারা শুধু যে ওয়াইন খাওয়া এটা বুঝায় নাই, ওয়াইন দ্বারা বুঝাইছে প্লেজার, আনন্দ, উপভোগ, এগুলো ছিল। বলতেছে শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, সেখানে অনেক আনন্দ, লাইফ, এগুলো ছিল, ঠিক আছে। বিফোর মাই সাই ডিড রাইট দেয়ার ওয়াজ কোর্ন, বলতেছে এই যে আমি যে এখানে আসলাম এই ক্লার্জিম্যান হওয়ার আগে আমার লাইফে অনেক আনন্দ ছিল, ঠিক আছে, আমার লাইফ অনেক আনন্দ ছিল, আমি যেভাবে ইচ্ছা আমার লাইফ লিড করতে পারতাম, কিন্তু আমি এগুলো সব ত্যাগ করে এখানে আসছি। এবং বলতেছে এন্ড দেয়ার ওয়াজ এ কোর্ন বিফোর মাই টিয়ার্স ডিড ড্রোন ইট, এই যে এখন আমি কান্নাকাটি করতেছি, আমার এর আগে অনেক কোর্ন, অনেক শস্য ছিল। শস্য মানে কি? আমি একটা সাকসেসফুল ব্যক্তি ছিলাম, ঠিক আছে। শস্য মানে এখানে কি বুঝেছে? সাকসেসফুল। এখানে সে কিন্তু ওই যে বললাম আগে একজন প্রফেসর হিসেবে আসছিল ট্রিনিটি কলেজের, সে পার্লামেন্টে জব করছে, তো সে একজন সাকসেসফুল মানুষ হিসেবে ছিল আগে। বলতেছে দেয়ার ওয়াজ ওয়ান, আমি এই লাইফ গুলো কাইটে এখানে এসে কান্নাকাটি করতেছি, ঠিক আছে, আমার তো ভালো লাইফই ছিল। এবং বলতেছে ইজ দ্য ইয়ার অনলি লস টু মি, আমি কি বছরগুলাকে নষ্ট করতেছি? নিজেরই নিজে কোশ্চেন করতেছি। মানে সে বলতেছে যে আমি ক্রিস্টাল লাইফ আইলাম, আমার একটা ভালো জীবন ছিল, হ্যাঁ, এই জীবন টিবন পার করে আমার যেমনি ইচ্ছে এমনি চলতে পারতাম, আনন্দ করতাম, ওয়াইন পান করতাম, আমি নাইট ক্লাবে যেতাম, হ্যাঁ, আমার কোনো রেসপন্সিবল ছিল না। এখানে এসে আমার কত রেসপন্সিবল, কত রেস্ট্রিকশন মানতে হইতাছে। তা আমার আগের লাইফই তো ভালো ছিল, আমি এখানে এসে বসে বসে শুধু শুধু কান্নাকাটি করতেছি, বুঝতে পারছো? এবং আমি কি আমার এই বছরটা কি নষ্ট করে ফেলতেছি এখানে থাইকা? নিজের নিজে কোশ্চেন, মানে মানুষের ভিতরে কনফ্লিক্ট, দ্বন্দ্ব যে থাকে না গডের প্রতি, আমরা করব না করব না। যেমন দেখবা নামাজের সময় মনে হয় নামাজটা পড়বো না পড়বো না, পরে পড়ে পড়াবার মতো, আরে পড়ে এলো, পরে আবার মনে হয় আরে না পড়লে কি বলবো, মাপ চাইলো মনে। এই যে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হয় না নিজের মধ্যে, এইটাই। এরপর ধরো রিলিজিয়াস লাইফ, সবসময় মনে করো একটা কিছু মেনটেন করে, বাইরে যাওয়ার সময় একটা মেনটেন, পর্দা, সবকিছু তোমরা করো। তো একটা সময় মনে হয় সবাই তো এমনি ঘুরে, আমিও এমনি ঘুরি, কত সুন্দর আনন্দ করতেছে, আমার তো এরকম না যে কেউ কিছু কইব, আমি তো নিজে আমার ভিতরে গডের ভয়ে আমি এই কাজটা করতেছি, আমারও তো লাইফটা এরকম দিক, আমি তো চাইলেই এদের মতো পুরা বেরিতে পারি। এই যে নিজের মধ্যে ইয়া হয় না, একটা সময় মনে হয় ধুর এটা আর করুন না, পরে দেওয়া যখন বাইরেবা তখন নিজের মধ্যে কেমন যায় লাগে, ধুর না থাক, ওরা করুক, আমি আবার ফিরে আসো। এই যে তোমার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে না, ঠিক এই জর্জ হারবার্ডের মধ্যে এই অবস্থা। এই বেচারা এতদিন এত ভালো লাইফ লিড করে আইছে, আসার পরে এখানে এই সিচুয়েশন আইসা এখন তার কাছে এই লাইফটা একটা মানে রেস্ট্রিকশনের মতো লাগতেছে। এই বেটা এই যাতে বাইরে দিতেও পারে না, এবং উল্টা কিছুতে কিছু হলে মানুষ কথা কয়, ঠিক আছে। এই যে লাইফটা সেইটার লেগে বলতেছে যে আমার লাইফটা কত সুন্দর, আসলে একটা মুক্ত লাইফ, আমি চাইলেই ওখানে যেতে পারি, কোনো রেসপন্সিবল নাই আমার লাইফে, বউ বাচ্চা নাই, নাকি মাও মারা গেছে, যা আছে যা সে যেমনি ইচ্ছে এমনি করতে। আমার লাইফটা কি একটা ইরেসপন্সিবল লাইফ, একটা মুক্ত লাইফ, ঠিক আছে, আমি চাইলেই সবকিছু করতে পারি, আমি এখানে বসে আছি, আমি কি আসলে বছরগুলো নষ্ট করতেছি? আবার সে বলতেছে আমার লাইফে তো কত ওয়াইন ছিল, ওয়াইন বলতে কি বোঝায়? আনন্দ, উপভোগ, এগুলা ছিল, আমি ওইগুলা ছাইরে এখানে আসলাম। আবার বলতেছে আমার লাইফের শস্য কোর্ন, মানে কি মানুষ সাকসেসফুল হলে কষ্ট করে, আমার লাইফও সাকসেসফুল ছিল, আমি ওইটা তুই এই জায়গায় এসে কান্নাকারি করতেছি, আসলে কি আমি আমার লাইফটাকে নষ্ট করতেছি? আমি এই বছরটাকে কি নষ্ট করতেছি? নিজে নিজে কোশ্চেন করতেছি। এটার কারণ কি? আসলে আমরা যখন রিলিজিয়াস ধর্মের পথে থাকি, যেই ফলটা পাই এই ফলটা কিন্তু চাক্ষুষ দেখি না। দেখি আমরা যেমন এই যে কষ্ট করতেছি, পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়ার পরে ভালো একটা রেজাল্ট করে তুমি একটা চাকরি পাচ্ছ, একটা আউটপুট পাচ্ছ, কিন্তু যখন ধর্মের পথে যাচ্ছ তখন একটা মানসিক প্রশান্তি থাকে, বাট কিছু যে পাচ্ছ এরকম কিছু কিন্তু আমরা বুঝতেছি না, ঠিক না? তো এইখানে এটাই বুঝাচ্ছে যে বেচারা এখন এরকম বৈশাই আছে, এবং বলতেছে হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, নো ফ্লাওয়ার্স, নো গার্ডেন গে, বলতেছে আমার কি মানে ক্রাউন ইট, ক্রাউন মানে কি, আমার কি মানে ভালো সাকসেসফুল হওয়ার কি যোগ্যতা নাই? আমার তো এটা আছে। আমার কি কোনো ফ্লাওয়ার মানে কি ফুল দ্বারা কি বুঝেছে? এখানে আনন্দের লাইফটাকে লিড করছে, আমার কি লাইফে ফুল নাই? নো গার্ল্যান্ডস গে,
আমার লাইফে কি কোনো আনন্দ উপভোগ নাই? সে নিজের নিজে কোশ্চেন করতেছে। অবশ্যই আছে, তাহলে আমি এখানে বসে কেন সাথ করতেছি? আমি চাইলেই তো এখানে যেতে পারি। সে নিজের নিজে কোশ্চেন, মানে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ভালো একটা ইয়া, খারাপ একটা ইয়া, এই দুইজনে কথা বলতেছে। একটা বলতেছে আমি যাই না, আমার লাইফে এত কিছু আছে, আমার যাওয়া উচিত, আমি কি আমার লাইফ নষ্ট করতেছি? নিজের মধ্যে কনফিউশন করতেছে। দেখো, এইটাই বলতেছে যে অল ব্লাস্টেড, অল ওয়েস্টেড, যে এই সবগুলো কি আমার শেষ হয়ে গেছে? সব সময়টা কি আমি নষ্ট করে ফেলছি? নিজে নিজে কোশ্চেন করতেছে যে আমার লাইফে এত কিছু আছে, আনন্দ আছে, এত কিছু আছে, আমি কি এগুলো সব নষ্ট করে ফেলছি? এগুলো সব কি আমার শেষ হয়ে গেছে? নিজে নিজে কোশ্চেন করতেছে। তাহলে কেন আমি এখানে বসে আছি? বুঝতে পারছো? দ্বিতীয় স্ট্যান্ডায় গেল। এবার তৃতীয় স্ট্যান্ডায় বলতেছে নট সো, আসলে এটা না, মাই হার্ট, আমার হৃদয়, বাট দেয়ার ইজ ফ্রুট অ্যান্ড দাউ হ্যাজ হ্যান্ড। বলতেছে আসলে এটা না, আমার সবই আছে, আমার কি আছে? ফ্রুটও আছে, বাট দাউ হ্যাজ হ্যান্ড, কিন্তু এই সবই তোমার। আমি গডের সব দিয়ে দিচ্ছি, এখন আমি গডের ইয়ে করতেছি। তার মানে কি আমার লাইফে সব আছে, আমি চাইলেই ওই লাইফে যেতে পারি, নিজেরে বলতেছে। ঠিক আছে, গেল দ্বিতীয় স্ট্যান্ডা। হ্যাঁ, এবার বলতেছে তৃতীয় স্ট্যান্ডা, এবার নিজেরে নিজে বলতেছে যে এই যে তার এই অবস্থাটা, এখন এই তার অবস্থাটাতে বের হওয়ার জন্য কি করা যায়? এবার সে নিজে নিজে ইয়া দিচ্ছে যে এই যে আমি এই যে রেস্ট্রিকশনে আছি, আমি এটা থেকে বের হইলে আমার কি করতে হইব? মানে তুমি এই রেস্ট্রিকশনে কেন আছো? গডের ভয় পেয়ে, মৃত্যুর পরের জীবনটাকে উপভোগ করার জন্য তুমি এখন কি করতেছো? নিজের রেস্ট্রিকশনে বাধায় রাখছো। তোমার সামনে এত সুন্দর একটা লাইফ, তুমি চাইলেই লিড করতে পারো। তোমার সামনে ধরো সাপোজ রোজা দিয়ে দেখে, তুমি রোজা রাখছো, তোমার সামনে এত সুন্দর খাবার, পানিগুলা করে রয়েছে, খাবার হয়েছে, আম্মা জানে রান্না করতেছে, তুমি চাইলেই খাইতে পারো, পারোনি? করো না কেন? তোমার তো কেউ আটকায় নেই, করছে, তুমি খাইলে তোমার আম্মা না করবো, শরীর খারাপ হয়তো, কোনো মানে ইয়া নাই। তোমার লাইফ তুমি রেসপন্সিবলি লিড করতে পারো, একটা মুক্ত একটা লাইফ। কিন্তু তুমি এগুলো খাচ্ছ না কেন? কেন? আমাদের মনে কি আছে? ভয় আছে, গডের একটা ভয় আছে। গড আমাদের একটা খাঁচায়, গডের যে চিন্তা ভাবনা গুলো, এটা আমরা একটা খাঁচার মধ্যে আছি। আমরা রেস্ট্রিকশনের মধ্যে নিজেদের রাখতেছি যে আমি এটা করলেই গড আমার প্রতি কি হবে? ক্ষুব্ধ হবে, রাগ করবে, পরবর্তী জীবনে আমি লাইফ লিড করবো। এইগুলোই তো কারণ। তো বলতেছে এই জায়গায় যে আমি কেন লিড করতেছি না? আমার সামনে এখনো এই বলেছে, আমার লাইফে কি এগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্লাস্টেড হয়ে গেছে? এগুলো তো কিছুই হয় নাই, আমার লাইফে তো এখনো এগুলো আছে, তাহলে আমি কেন যাচ্ছি না? এইবার বলতেছে কেন যাইতেছে না, এবার নিজেরাই বলতেছে রিকভার, এই সব কিছু রিকভার করা যাবে। অল দাই সাই ব্লোনেজ, এই যে আমি হাই হুতাশ করতেছি, যাই করতেছি, এগুলো সবই রিকভার করা যাবে। কিভাবে? অন ডাবল প্লেজার, আগে যে প্লেজার করতাম এর থেকে বেশি প্লেজার দিয়ে সবই রিকভার করা যাবে। কিভাবে? লিভ দাই কোল্ড ডিসপিউট। কে কারে বলতেছে? এখানে কিন্তু গডের বলতেছে না, এখানে তার ভালো অন্তরটা, মানে খারাপ অন্তরটা ভালো অন্তরটারে, দুইজনে দুইজনের মধ্যে কথা বলতেছে যে ভালো অন্তরটা আমারে বলতেছে, খারাপ অন্তরটা আমারে বলতেছে যে তুই চাইলি এখন সবকিছু রিকভার করতে পারস, তুই চাইলি এখন আনন্দের লাইফটা লিড করতে পারস। কিভাবে? বলতেছে অন ডাবল প্লেজার, আগে যে প্লেজার অনুভব করতে একটা বেশি করবি। কিভাবে? বলতেছে লিভ দাই কোল্ড ডিসপিউট, এই যে তোর মধ্যে যে একটা শীতল চিন্তা ভাবনা আছে, ঠান্ডা চিন্তা ভাবনা আছে, আমি গডের জন্য নিজেকে উৎসর্গ করব, এই চিন্তাটা তুই লিভ, বাদ দিয়া দে। খারাপ আত্মাটা আমারে বলতেছে, আমাদের একটা ওই যে ভালো ফেরেস্তা, খারাপ ফেরেস্তা, খারাপ ফেরেস্তা আমারে বলতেছে এই যে তুই এখানে বসে থাকিস না, তুই কিন্তু তুই একটা ভালো একটা লাইফ লিড করতে পারবি, তুই যাইতেছিস না কেন? তোর মধ্যে গডের ভয় এইটা সেটা আছে, তুই একটা কাজ কর, তুই ওই লাইফে এর থেকে ডাবল প্লেজার উপভোগ করতে পারবি। তুই একটা কাজ কর, তুই কি করতে পারস? লিভ দাই কোল্ড ডিসপিউট, তোর মধ্যে যেই শীতল চিন্তা ভাবনা গুলো আছে এগুলা তুই দূর করে দে। অফ হোয়াট ফিট অ্যান্ড নট, এবং তুই এটার জন্য আসলে ফিট না, তুই এটারে বাদ দিয়ে দে। এবং বলতেছে ফরসেক দাই কেজ, এই যে তুই যে একটা রিলিজিয়াস কেজের মধ্যে আটকা পড়ে আসস, এইটারে কি কর? ত্যাগ কর, পরিত্যাগ কর, পরিত্যাগ কইরা তুই ওই জায়গায় যা, ওই পথে যা, দেখবি তুই এর থেকে বেশি প্লেজার উপভোগ করতে পারবি। এবং বলতেছে দাই রোপ অফ স্যান্ড হুইচ পিটি থট হ্যাভ মেড, এখানে বলতেছে দাই রোপ অ্যান্ড স্যাড। কি রোপ বলতে কি? যেই দড়িটা, কিসের দড়ি? মরুভূমির দড়ি। মরুভূমির দড়ি মানে কি? যে সে যে পৃষ্ঠ হইছে, এই পৃষ্ঠে কিন্তু আসলে তার কোনো ইয়া নাই,
আনন্দ আছে। মরুভূমি কেন বলছে যে মরুভূমিতে কেউ আনন্দ পায়? পায় না, মরুভূমিতে কিছুই পায় না আসলে। এখানে বলতেছে দাই রোপ অফ সেন্স, এই যে তুই যে মরুভূমির দড়ি দ্বারা আটকায় আছো, হুইচ পিটি থট হ্যাভ মাইন্ড, যেটা তোর মাইন্ডের মধ্যে চেঞ্জ আনছে, না আমার এখানে থাকতে হবে। এই যে তোর এই যে মরুভূমির দড়ি কি? এই যে গডের দিকটা, গড যখন আমাদের টানে বা আমরা যখন এই যে ক্লাস জীবনের লাইফ, একটা ভালো লাইফ লিড করি, ওইখানে কিন্তু আনন্দ নাই, ওইখানে শুধু স্যাক্রিফাইস। তুমি তোমার আনন্দগুলারে স্যাক্রিফাইস করবা, তুমি তোমার দেখা গেছে অনেক চিন্তা ভাবনারে স্যাক্রিফাইস করতে হইব। এই যে তোর যে রোপ অফ স্যান্ড, এই যে তোর যে একটা দড়ি টানতেছে, যেই দড়িটা মরুভূমি, যেই দড়িটা রিলিজিয়াস দড়ি, যেই জায়গায় কিছু কোনো আনন্দ নাই, ওই দড়িটা তোরে কি করতেছে? বলতেছে এই দড়িটা আসলে তোরে হুইচ পিটি থটস হ্যাভ মেড, ওই দড়িটাই তোর মধ্যে চিন্তা ভাবনা আইনা দিছে যে আমার ওই যে লাইফে যাওয়া যাবে না, আমার এই জায়গায় থাকতে হবে। তুই কি করো? দড়িটারে সার। এবার নিজেরাই বলতেছে রিকভার, এই সব কিছু রিকভার করা যাবে, অল দাই সাই ব্লোনেজ, এই যে আমি হাই হুতাশ করতেছি, যাই করতেছি, এগুলো সবই রিকভার করা যাবে। কিভাবে? অন ডাবল প্লেজার, আগে যে প্লেজার করতাম এর থেকে বেশি প্লেজার দিয়ে সবই রিকভার করা যাবে। কিভাবে? লিভ দাই কোল্ড ডিসপিউট। কে কারে বলতেছে? এখানে কিন্তু গডের বলতেছে না, এখানে তার ভালো অন্তরটা, মানে খারাপ অন্তরটা ভালো অন্তরটারে দুজনের মধ্যে কথা বলতেছে, যে ভালো অন্তরটা আমারে বলতেছে, খারাপ অন্তরটা আমারে বলতেছে যে তুই চাইলে এখন সবকিছু রিকভার করতে পারস, তুই চাইলে এখন আনন্দের লাইফটা লিড করতে পারস। কিভাবে? বলতেছে অন ডাবল প্লেজার, আগে যে প্লেজার অনুভব করতে একটা বেশি করবি। কিভাবে? বলতেছে লিভ দাই কোল্ড ডিসপিউট, এই যে তোর মধ্যে যে একটা শীতল চিন্তা ভাবনা আছে, ঠান্ডা চিন্তা ভাবনা আছে, আমি গডের জন্য নিজেকে উৎসর্গ করব, এই চিন্তাটা তুই লিভ, বাদ দিয়া দে। খারাপ আত্মাটা আমারে বলতেছে, আমাদের একটা ওই যে ভালো ফেরেস্তা খারাপ ফেরেস্তা আমারে বলতেছে এই যে তুই এখানে বসে থাকিস না, তুই কিন্তু তুই একটা ভালো একটা লাইফ লিড করতে পারবি, তুই যাইতেছিস না কেন? তোর মধ্যে গডের ভয় এইটা সেটা আছে, তুই একটা কাজ কর, তুই ওই লাইফে এর থেকে ডাবল প্লেজার উপভোগ করতে পারবি। তুই একটা কাজ কর, তুই কি করতে পারস? লিভ দাই কোল্ড ডিসপিউট, তোর মধ্যে যেই শীতল চিন্তা ভাবনা গুলো আছে এগুলা তুই দূর করে দে। অফ হোয়াট ফিট অ্যান্ড নট, এবং তুই এটার জন্য আসলে ফিট না, তুই এটারে বাদ দিয়া দে। এবং বলতেছে ফরসেক দাই কেজ, এই যে তুই যে একটা রিলিজিয়াস কেজের মধ্যে আটকা পড়ে আসস, এইটারে কি কর? ত্যাগ কর, পরিত্যাগ কইরা তুই ওই জায়গায় যা, ওই পথে যা, দেখবি তুই এর থেকে বেশি প্লেজার উপভোগ করতে পারবি। এবং বলতেছে দাই রোপ অফ স্যান্ড হুইচ পিটি থট হ্যাভ মেড, এখানে বলতেছে দাই রোপ অ্যান্ড স্যান্ড। কি রোপ বলতে কি? যেই দড়িটা, কিসের দড়ি? মরুভূমির দড়ি মানে কি? যে সে যে পৃষ্ঠ হইছে, এই পৃষ্ঠে কিন্তু আসলে তার কোনো ইয়া নাই, আনন্দ আছে। মরুভূমি কেন বলছে যে মরুভূমিতে কেউ আনন্দ পায় না, মরুভূমিতে কিছুই পায় না আসলে। এখানে বলতেছে দাই রোপ অফ সেন্স, এই যে তুই যে মরুভূমির দড়ি দ্বারা আটকায় আছো, হুইচ পিটি থট হ্যাভ মাইন্ড, যেটা তোর মাইন্ডের মধ্যে চেঞ্জ আনছে, না আমার এখানে থাকতে হবে। এই যে তোর এই যে মরুভূমির দড়ি কি? এই যে গডের দিকটা, গড যখন আমাদের টানে বা আমরা যখন এই যে ক্লাস জীবনের লাইফ, একটা ভালো লাইফ লিড করি, ওইখানে কিন্তু আনন্দ নাই, ওইখানে শুধু স্যাক্রিফাইস। তুমি তোমার আনন্দগুলারে স্যাক্রিফাইস করবা, তুমি তোমার দেখা গেছে অনেক চিন্তা ভাবনারে স্যাক্রিফাইস করতে হইব। এই যে তোর যে রোপ অফ স্যান্ড, এই যে তোর যে একটা দড়ি টানতেছে, যেই দড়িটা মরুভূমি, যেই দড়িটা রিলিজিয়াস দড়ি, যেই জায়গায় কিছু কোনো আনন্দ নাই, ওই দড়িটা তোরে কি করতেছে? বলতেছে এই দড়িটা আসলে তোরে হুইচ পিটি থটস হ্যাভ মেড, ওই দড়িটাই তোর মধ্যে চিন্তা ভাবনা আইনা দিছে যে আমার ওই যে লাইফে যাওয়া যাবে না, আমার এই জায়গায় থাকতে হবে। তুই কি করো? দড়িটারে সার। হ্যাঁ, এন্ড বলতেছে এন্ড মেড টু দি গুড কেবল টু এনফোর্স টু ড্র, বলতেছে যেইটা তোরে আসলে একটা ভালো দিকে নেওয়ার চেষ্টা করতেছে, এবং বলতেছে যেটা তোরে জোর করতেছে এই লাইফটা লিড করার জন্য। বলতেছে এই দড়িটাই তোর মাইন্ড সেট আপ শেষ করে দিছে। এই রিলিজিয়াস, এখানে দড়িটা বলতে কি বুঝাইছে? আসলে রিলিজিয়াস লাইফটা, এইটাই তোরে টানতেছে, এই যে গড তোরে টানতেছে, যেটার ফসল তুই দুনিয়াতে পাবি না,
একটা মরুভূমির মতো, মরুভূমিতে কেউ যেমন আনন্দ পায় না, ঠিক এই জায়গায় তুই কোনো আনন্দ পাবি না। এই গড তোরে ওখানে টানতেছে, তুই এই দড়িটার জন্য তোর মাইন্ড সেট আপ ঠিক করে নিছস, তুই নিজেরে জোর করে এই লাইফটারে লিড করতেছস। তুই চাইলে কিন্তু এগুলা ছাইরা তুই আবার আগের লাইফে যেতে পারছিস। এটা কি আমাদের খারাপ জিনিসটা এই জর্জ হারবার্ডের মাথায় এসে বলতেছে তুই এই কাজটা কর, ঠিক আছে? দেখো এটা আসলে পরিপূর্ণ আমাদের ইয়াটাই বলছে। আমি এটা শেষের করে আবার বলবো, সমস্যা নেই। এন্ড বলতেছে এন্ড বি দাই ল, এবং এই যে গডের যে ল, দাই ল মানে কি, গড তোমার লতে আমারে বাধ্য করে রাখছে। এখানে দুইটা ঠিক হয়, ঠিক আছে, দুইটা ব্যাপার হয়। একটা ব্যাপার হলো খারাপ আত্মা নিজেরই বলতেছে যে তুই নিজেরে এইভাবে আটকে রাখছস, এই রিলিজিয়াসটা তোরে আটকে রাখছে, রিলিজিয়াস থট গুলোর লেগে তুই এই লাইফ প্লেজারেবল লাইফ লিড করতেছিস না। আবার আরেক জায়গায় আছে সে গডেরে বলতেছে যে তুমি তোমার এই ডেজার্ট দিয়ে আমার আটকে রাখছো, তুমি আমার জোর করে আটকে রাখছো, ভালো পথে রাখছো, আমার খারাপ পথে যাইতে দিতেছো না। একটা নিজেরাই করতেছে, আরেকটা হলো গডের সে বলতেছে। দুইটাই হইতে পারে। হ্যাঁ, তোমাদের বইতে যেটা আছে আমি সেটা বললাম, ঠিক আছে, গেল। তাহলে গড কি করতেছে, এই যে তার চিন্তা ভাবনা গুলা, এই রেপ অফ সেন্স, এই মরুভূমি দড়িটা বলতেছে, এই যে রিলিজিয়াস যে ইয়াটা গড আমারে টানতেছে, এইটাই আমাকে কি করে রাখছে, আমার থটটারে ভালো দিকে রাখছে এবং আমাকে বাধ্য করতেছে এই গডের যে নিয়ম নীতি এগুলা টানার জন্য। এখন দড়িটা বলতে কি বুঝাইছে, আসলে এখানে কিন্তু এই যে মেটাফিজিক্যাল কনসেপ্ট, যে দড়িটা বলতে বুঝাচ্ছে যে আসলে রিলিজিয়াস লাইফটা, যে রোপ অফ ডেজার্ট বলতেছে কি, রোপ অফ স্যান্ডস, স্যান্ডস মানে কি, বালু। এই বালুটা দ্বারা আসলে মরুভূমি বুঝায়, যে আসলে এই মরুভূমিতে কোনো আনন্দ নাই, ইয়া নাই। তো রিলিজিয়াস লাইফটা তো এরকম, যে তুমি এখানে কোনো আনন্দ করতে পারবে না, ইয়ে করতে পারবে না। তো এইটার যে দড়িটা, এটা টানার কারণে আমাদের অন্তরটাকে টানে, এটা টানার কারণে আমাদের অন্তরটা একটা ভালো অন্তরে পরিপূর্ণ হয়, এবং এই অন্তরটা অটোমেটিক্যালি বাধ্য হয় দাইল মানে কি, গডের যে ল গুলো আছে এগুলা মানতে, এটা মানতে বাধ্য করে ফেলে। তো বলতেছে এই কারণে আমি আমার লাইফ আগের মতো লিড করতে পারতেছি না। বলতেছে হোয়াইল দাও ডিডেস্ট উইন, এবার সে বলতেছে কারে, গডেরে বলতেছে, হোয়াইল দাও ডিডেস্ট উইন, যখনই গড চোখের পলক ফেলবে, এন্ড উডেস্ট নট সি, যখনই সে দেখবে না, অ্যাওয়ে টেক হিট, তখনই আমি কি করব, এই লাইফটা ছেড়ে চলে যাব। মানে সে এই লাইফটা ছেড়ে যাওয়ার জন্য তার এই খারাপ আত্মাটা বলতেছে একটা কাজ করবি, যখন গড তোরে দেখবো না, গড তো ধর রাতে ঘুমায়, মানে নিজেই বলতেছে যে গড যখনই উইং চোখের পলকটা ফেলবে, এন্ড উডেস্ট নো সি, যখন সে দেখবে না, অ্যাওয়ে টেক হিট, এখান থেকে পলায় যাবে। এটা কি হবে, আই উইল অ্যাব্রোড, আমি কোথায় চলে যাব, বাহিরে চলে যাব, আমি এই লাইফ ত্যাগ করবো। সে গডের বলতেছে যে গড যখন এই যে আমাদের তুমি এই দড়িদা বাইদা রাখছো, এই দড়িদা বাইদা রাখার কারণে আমি আর যাইতে পারতেছি না, আমি ডাবল প্রেসার চাইলে আমি রিকভার করতে পারি, আমি আরো বেশি আনন্দ করতে পারি। দেখো, একটা হলো নিজের খারাপ দিকটা নিজেরে বলতেছে হারবার্ডের, আরেকটা থিমে বুঝাচ্ছে যে সে গডের সাথে বলতেছে যে গড দেখো, আমি চাইলেই এই যে আনন্দ লাইফটা আমি রিকভার করতে পারি, কিন্তু করতে পারতেছি না কেন, তুমি তোমার দড়িদা আমার টাইনা রাখছো, আমার মরুভূমির মধ্যে রাখছো, যে জায়গায় কোনো আনন্দ নাই। রাখছো ভালো কথা, তুমি আমারে জোর করে তোমার নিয়ম নীতি বাধ্য করতেছো, আমি চাই না, কিন্তু আমার অন্তর কেন জানি এগুলা বাধ্য হয়েছে। তো আমি এখান থেকে পলাম, তুমি যখনই চোখের উইংস ফেলবা, চোখের পলক ফেলবা, এখন যখনই তুমি দেখবা না, তখনই আমি এটা সাইডে পলাম। এখন বলছে আই উইল অ্যাব্রোড, আমি এইটা সাইডে আমি বাইরে চলে যাবো, ঠিক আছে, মানে এই চার্চ সাইডে আমি বাইরে চলে যাবো, ওইখানে গিয়ে আমি আবার আমার লাইফ লিড করবো। এরকম সে মানে রাগান্বিত হইতেছে বারবার, ধুর এই লাইফ আমার ভাল লাগে না নাকি। তারপর বলতেছে কি, কল ইন দাই ডেডস হিট দেয়ার, টাই আপ দাই ফেয়ার্স, বলতেছে আমি এই মৃত্যুর ভয়ে এখানে বসে আছি, যদি মারা যায় তখন কি। বলতেছে টাই আপ দাই ফেয়ার্স, এবং তোমার যে ভয়টা, এই ভয়টা আমার এখানে বাইরে রাখছে, এই ভয়টা আমি দূরও করতে পারতেছি না। সে গডের বলতেছে যে আমি এখানে বসে আছি মৃত্যুর পরের জীবন চিন্তা কথা হবে, এবং বলতেছে এন্ড টাই আপ দাই ফিয়ার্স, এই যে তোমার প্রতি যে একটা ভয়, এইটা আমাকে টাই আপ করে রাখছে, আমাকে বাইরে রাখছে, এই কারণে আমি চাইলেও আমি লাইফ থেকে বের হইতে পারতেছি না। মানে নিজে একবার কইতেছে আমি চলে যাবো, আবার পরে কইতেছে যে মরলে তো আমার দিব পারাই বলতে, হ্যাঁ আমার তো বাইরানো যাবো না, বাইরে যদি পরে আবার সমস্যা হয়, মরার পরে তো আমার দূরে দিব, এরপরে যদি আল্লাহ আমার ক্ষতি করে দেয়। তো আমরা অনেক যেমন নামাজ পড়ব না, মানে একটা সময় চিন্তা করি
নামাজ যে পড়ুম না, এখন যদি আমার অ্যাক্সিডেন্ট হয় তখন কি? হ্যাঁ, আমি যে ভালো লাইফের লেগে ইয়ে করতেছি, আল্লাহ যদি আমার একটা ক্ষতি করে দেয়, মরার পরে আমার কি অবস্থা? এই কথা চিন্তা করে একবার আমি কিন্তু সেট আপ করছি মাইন্ড যে আমি যাবো না, পরে কিন্তু আবার ঠিকই যাইতেছি। তো বলতেছে আমারে তুমি টাই আপ করে রাখছো এমনি, যে মরার একটা ভয় আছে, তোমার প্রতি একটা ফেয়ার আছে, এইগুলো আমারে কি করে রাখছে? এমন বাধ্য করে রাখছে। বা খারাপ আত্মারাও বলতেছে যে তোরে এগুলা বাধ্য করে রাখছে, তুই এইসব চিন্তা চা, ঠিক আছে? এবং বলতেছে হি দ্যাট ফরবিয়ার্স টু সুইট অ্যান্ড সার্ভ হিজ নিড ডিজার্ভ হিজ ল। বলতেছে তুমি অন্য কাউরে খোঁজো যে কিনা এইসব এগুলা ডিজার্ভ করে, ঠিক আছে, তোমার সার্ভ করে, যার এটা দরকার এরে করো, আমার এটা ভালো লাগতেছে না, ঠিক আছে? এছাড়া আবার ওই যে বললাম খারাপ মাইন্ডটা তারে বলতেছে, এখানে দুইটা মিনিং আছে, দেখো দুইটা বইয়ে দুইটা মিনিং। একটা আছে সে নিজে গডের সাথে বলতেছে, আরেকটা হলো তার খারাপ মাইন্ড জর্জ হারবার্টের বলতেছে দেখ তুই এই জায়গায় বসে আসস কেন, তোর মধ্যে ভয় আছে, মৃত্যুর পরে তোর কি হইব, তুই গডের ভয় করতেছস, এই কারণে তুই এখনো এই জায়গায় কি আসস, আটকে আসস। তো এই চিন্তা স্যার, যার দরকার গডের যে ভয় করা দরকার, যার দরকার, যে কিনা পাপ করছে, যার কিনা খারাপ অবস্থা, সে এইসব জব বিয়ার করে, সে এইসব জব ডিজার্ভ করে। তুই তো ভালো মানুষই, হ্যাঁ, শয়তান যখন কয় তুই তো ভালো মানুষই, তুই কি লেগে এই জায়গায় বয়ে দিছিস, ঠিক আছে? যাই হোক, আচ্ছা বলতেছে বাট অ্যাপল লাস্টে সে নিজের কাছে আইছে, এতক্ষণ শয়তান তারা জ্ঞান দিছে, এগুলো শুনছে, শোনার পর এবার নিজে ভাবতেছে বাট কিন্তু আই র্যাভড অ্যান্ড গ্রিউ মোর ফিয়ারেস অ্যান্ড ওয়াইল্ড। বলতেছে আই র্যাভড, আমি আরো রাগান্বিত হচ্ছি, মোর ফিয়ারেস, আরো ভয়ঙ্কর হচ্ছি, ওয়াইল্ড যেটা কন্ট্রোল ছাড়া, বন্য ঘোড়া, বন্য প্রাণীর মতো আমি আরো রাগান্বিত হচ্ছি, মানে নিজের প্রতি নিজে। বলতেছে এত কিছু করলাম, একটা সিচুয়েশন আইসা আমি এইসব নিয়ে আরো রাগান্বিত হচ্ছে, আমি এই লাইফ থাকবো না, এটা করবো না, ওইটা করবো না, আমি আরো রেভড, আরো খারাপ হয়ে গেছি, আরো ফিয়ারেস, আরো ভয়ঙ্কর হয়ে আমি গডের বকাবকি করতেছি, ধুর এই লাভ ভালো লাগে না, আমি যা থাকবো না এরকম, হ্যাঁ কি করছে, এটা হইছে ওইটা হইছে, আমি করতেছি। অ্যাট এভরি ওয়ার্ড, ওই সময় একটা ওয়ার্ড মেথড বলতেছে কি আই হিয়ার্ড কলিং, এবং ওই সময় আমি একটা শব্দ শুনলাম, চাইল্ড। এ বাছা, একটা মানে ডাক দিল, একটা আমি যখন আমি এরকম রাগের উপরে রাগ ভয়ঙ্কর হয়ে উঠতেছিলাম, তখন আমি একটা শব্দ শুনলাম। কি শব্দ? চাইল্ড। চাইল্ড মানে কি? খ্রিস্টানরা চাইল্ড বলে কারে? যারা আসে, যারা মানে গড মূলত এদেরকে চাইল্ড, এই সন্তান। বলতেছে আমি একটা শব্দ শুনলাম, যত আমি আরো রাগ, যখন আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না, তখন আমি একটা শব্দ শুনলাম, চাইল্ড। অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, তখনই আমি সাথে সাথে রিপ্লাই দিলাম মাই লর্ড। মানে আমার মধ্যে গডের প্রতি অনেক ভালোবাসা, কিন্তু শয়তান আমারে কি করতেছে, বাইরেতেছে, এই তুই লাইফ লিড করিস না, তুই চাইলে একটা ভালো লাইফ লিড করতে পারস, তুই গডের এই ভয় পাস কেন, এটা সেটা। তখনই আমি রাগান্বিত হয়ে গেলাম, আমি এই লাইফ লিড করবো না, আমি আরেক লাইফে যাবো। তখনই আমার কানের কাছে একটা শব্দ আসে, চাইল্ড। আমারে কেউ ডাকতেছে, কে ডাকতেছে? গড ডাকতেছে। তখনই সাথে সাথে আমার যত রাগ টাগ যা আছে সব ভুলে গেছি, মাই গড, মাই লর্ড, আমি আসতেছি। মানে ব্যাপার হয়েছে এরকম আর কি, যে তুমি সারাদিন ধরো ইসলামের পথে গেছো, পর্দা টর্দা করতেছো বা ইয়া করতেছো, মেয়েদেরটা দিয়ে দেখায়, যেহেতু এখানে মেয়ে বেশি, পর্দা করতেছো, বাইরে মুখ দেখাইবা না, ইয়া করবা না, একটা লাইফ লিড করতেছো। এখন পাশাপাশি দেখো তোমার বান্ধবী উড়া দূরা চলতেছে, এত কোনো ক্ষতি হয় না, এত আনন্দ করতেছে, তোমার কথা এবিডি এত আনন্দ করতেছে, এবিডির কোনো ক্ষতি হয় না, আমি এখানে বসে বসে ইয়ে করতেছি, আমি আনন্দ করতেছি না, কিছু হইতেছে না, ও আমার থেকে ভালো লাইফ লিড করতেছে। তখন তুমি গডের প্রতি, তুমি আল্লাহর প্রতি বললে, হ্যাঁ আল্লাহ তুমি আমারে কেমনে রাখছো, এই বেচারি কেমনে ঘুরে, আমি আমি শুধু শুধু মানতেছি, আমার কোনো ইয়া পাইতেছি না, একটা মানে আমার লাইফে কোনো আনন্দ নাই, স্যাড টাইপের, মরুভূমি টাইপের, এটা তুমি ধরে রাখছো, আমি এটা বিশ্বাস নিয়ে বসে আছি, ঠিক আছে? তো এবার তোমার শয়তানে কইতাছে তুই তুই এটা ছাইড়া দে, তুই তোর মতো লাইফ লিড কর, তুই কি লেগে করতে হবে, গড তোরে মরার পরে ভয় দেব না। তো আমার মধ্যে ওই যে শয়তানগুলো আমাদেরকে যেভাবে জ্বালায়, এভাবে করতেছে। করার পরে যখনই ধরো আজানটা শুনছো, শেষ, এই নামাজ পড়তে, এটা এতক্ষণ তুমি যে যত বকাবকি করছো কোনটা আছে মাথায়, নামাজ পড়তে শেষ, নামাজ পড়ে আবার দেখবে মনটা ফ্রেশ হয়ে গেছে আগের। আবার মাঝে মাঝে যখন শয়তান তোমার টোকাইবো, তখন আবার শুরু হবে এরকম। তো যখনই তুমি রাগান্বিত, মোর মানে জর্জ হারবার্ট বলতেছে যে আমি একটা সময়, সে যখন চার্চে বসে আছে,
তার ওই মেন্টাল সিচুয়েশনটারই তুলে ধরছে কবিতা। আমি পুরোটার একটু সামারি বলে দিই। সে বসে আছে, একটা সময় সে চিন্তা করে উঠুক, বাড়ি দিছে ইয়ার মধ্যে, বাড়ি দিয়ে উঠে দাঁড়াইছে, আর না, আর এমনি লাইফ লিড করা যাবে না। সে নিজে নিজে বলতেছে, হ্যাঁ এটা কোনো লাইফ হইলো? আমি আমার আনন্দটা, আমার জীবনে কি আনন্দ নাই? আমার জীবনে তো আনন্দ আছে, আমি একটা ভালো লাইফ লিড করেছি, আমি চাইলেই এইভাবে লিড করতে পারি। আমার জীবনে কত এই যে ফ্রি, আমার জীবনটাই ফ্রি, আমি চাইলেই যেভাবে ইচ্ছা এইভাবে চলতে পারি, আমার সামনে সবকিছু ফ্রি আছে। ওয়াইন বলতে কি বলছে? আনন্দ, আমার লাইফে আনন্দ আছে, আমার লাইফে সবকিছু আছে। আমি হুদাই এখানে বসে দীর্ঘ হাই উতাস করতেছি, আমার দরকার আছে? আমার লাইফে কি এর অভাব আছে? আমার লাইফে সবই আছে, নিজে নিজে বুঝতেছে। তা আমি এখানে কেন বসে আছি? এরপর স্ট্যান্ডা এসে বলতেছে, না এইভাবে আর থাকা যাবো না। আমার লাইফে, আমার যে লাইফটা লিড করেছি ওই লাইফে আমার আনন্দ ছিল, ওয়াইন, দেয়ার ওয়াজ ওয়াইন, বুঝছে? ওইখানে আমার আনন্দ ছিল, ওইখানে কোন আমার অনেক শস্য ছিল, আমার জীবনের মানে ভালো ফিউচার ছিল, সাকসেসফুল ছিল। তা আমি এখানে এসে কেন বসে আছি? সে নিজে নিজে বুঝতেছে, কেন, কি দরকার আছে এই জায়গায় বসে থাকা? মানে এই লাইফটা কেন লিড করতেছে? আমি নিজের নিজে কোশ্চেন করতেছে, কনফ্লিক্ট। পরে যা বলতেছে যে কেন করতেছি, শয়তানি কইতেছে যে তুই ক্লিয়ার করতেছিস, জানিস নি তুই গটের ভয় পাস, মৃত্যুর পরে তোর কি তুই এই চিন্তা করস, এই যে ভালো দিকগুলা তোর জোর করে এই মান্নাইতেছে। আবার এখানে বলতে পারে, সে নিজে নিজে বলতেছে যে এইগুলা তুমি বাধ্য করাইতেছো, তুমি আমার ইমোশনটা নিয়ে খেলতেছো, গটের আল্লাহরে কইতেছো তুমি আমার আল্লাহ ইমোশন নিয়ে খেলতেছো। হ্যাঁ, তুমি তোমার এই মরুভূমি টাইপের যেই দড়ি, এটা দিয়ে আমার বাইদা রাখছো, এখানে কোনো আনন্দ নাই, কিচ্ছু নাই। এটা আসলে যার দরকার তুমি এড়ে দাও না, তুমি আমাদের কি লেগে দিচ্ছ নাকি? পরে একটা সময় সে আবার বলতেছে যে সে আরো রাগান্বিত হইতেছে, সে ঘরের আরো উল্টাপাল্টা কথা কইতেছে। লাস্টে দিয়া ডাক দিছে একটা শব্দ, সে শুনছে মনে মনে, মাই চাইল্ড। এই শব্দটা শোনার পরে সে আর এতক্ষণ যে রাগ টাগ যা ছিল সব শেষ, বলতেছে মাই লর্ড, আমি এই যে আমার পড়ায় যে আমি আসি, আজান দিলে আমরা নামাজ পড়ি। এইটা দ্বারা বুঝাইছে আসলে আমাদের ইনার কনফ্লিক্ট যেগুলো আছে রিলিজিয়াস টাইপের, যে রিলিজিয়াস পথে আসলে আনন্দ নাই, বাট গডের যে স্যাটিসফ্যাকশন, রিলিজিয়াস লাইফটা আসলে স্যাক্রিফাইসড, যে তোমার পুরো লাইফটাই কি স্যাক্রিফাইস করতে হয়, আনন্দ এগুলো স্যাক্রিফাইস করতে হয়। যার কারণে একটা সময় তোমার কাছে খারাপ লাগতে পারে, বাট যখনই তুমি গডের কাছে যাবা, গড যখন তোমার ডাক দিব, যখন নামাজে যাবা, দেখবা তুমি সকল সুখ শান্তি ওইখানে পাওয়া গেছো। এবং এই লাইফটা আসলে মেইন না, পরবর্তী লাইফ, এই যে মেইন ব্যাপারটা, এটাই এই কবিতার মেইন থিম। তাহলে এখানে কিন্তু আসলে ওই যে বললাম এসটি কলেজ বলছে সে একদম পিওর, সে পিওর দেখাই এই কথাগুলা বলছে। তুমি আমি কিন্তু আমাদের অন্তরের মধ্যে যা চলে এগুলা কিন্তু বলি। তুমি দেখো মনে মনে কিন্তু এরকম অনেক সিচুয়েশন হ্যান্ডেল করছো, বা আমরা যারা হিন্দু আছি আমরাও কিন্তু এরকম এত নিয়ম ভালো লাগে না, কি লেগে এত নিয়ম দিছে, খুব ইয়া করি কিন্তু এমন না যে করি না, আমরা উপর দিয়ে দেখাই না আর এটা, কিন্তু ভিতরে কিন্তু আমরা করি। এই যে ইনার যে কনফ্লিক্ট গুলা, এইগুলা কিন্তু কেউ কখনো বলে না। এই জর্জ হারবার্ট তার কবিতায় কিন্তু এই ব্যাপারটা তুলে ধরছে। এবং এই ইনার কনফ্লিক্টটা তখনই চলে যায় যখনই আমরা সময় হয়, গড যখন ডাকে, মনে হয় আর এরা আমার ডাকতেছে। এই যে ব্যাপারটা পুরোটাই রিলিজিয়াস ব্যাপার, এটাই হলো তোমাদের পদার্থ। এটা দ্বারা আসলে ভালো পথে চললে অনেক রেস্ট্রিকশন আছে, ভালো লাইফ লিড করলে রেস্ট্রিকশন আছে, তোমার অনেক কিছু ত্যাগ করতে হবে, এই ব্যাপারগুলো তুলে ধরছে। এবং মাঝে মাঝে তোমার মধ্যে এটা তৈরি হবে, কিন্তু যখনই গড তোমাকে ডাকবে তখনই তুমি আবার রিলিজিয়াসের দিকে ফিরে আসবে। মানে সে একটা সময় কনফ্লিক্ট, খুব রাগান্বিত, এটা হয়ে গেছে, শেষ পর্যায়ে সে আবার কিন্তু রিলিজিয়াস লাইফেই কিন্তু ফিরে আসছে। তো এই হলো আসলে তোমাদের কবিতা। এখন এই জায়গার মধ্যে সামারি যদি তুমি দেখো, সামারি অ্যানালাইসিস যা আছে, আশা করি এগুলো তার প্রবলেম হবে না। হ্যাঁ, এখানে যেমন তোমার ধরতে পারো তোমাদের বইয়ে এই কবিতাটার পরে দেখবা সামারি আকারে 3-4টা পৃষ্ঠা দিছে। আমি তো তোমাদের মেইন থিম বইলেই দিছি, আমার কাছে 2-3 রকমের বই আছে, 2-3 রকমের এক্সপ্লেনেশন আমি সবই তোমাদের বলছি। তোমাদের বইয়ে যেটা থাকবে তোমরা সেটাই দিবা। এবার সেট সাজেশন নিয়ে একটু কথা বলে দিই তোমাদের। জর্জ হারবার্টের আমাদের কবিতা শেষ নাকি? এবার থিমটা দেখা নিবা তোমরা। থিম তো আশা করি জানি। প্রথমে কিসের থিম? সে যেমন ছিল ডিসস্যাটিসফ্যাকশন নাকি, যে তার মধ্যে একটা হতাশা টাইপের, ফ্রাস্ট্রেশন টাইপের থিম ছিল, এবং শেষে দিয়ে কিন্তু পিসফুল থিম, মানে টোন, ঠিক আছে, টোন ছিল কেমন, ফ্রাস্ট্রেটেড টোন ছিল, শেষে ভালো টোন ছিল। তো এখানে তোমাদের যে ব্রিফ কোশ্চেন আসতে পারে যে কলার, জর্জ হারবার্ট
মিন বাই দ্য ওয়ার্ড কলার, কলার দ্বারা কি মিন করছে এটা একটা। বলতেছে দ্য কলার ইজ এ নেক ব্যান্ড attached or a shard. The poem George Herbert collar conveys the idea of collar owned by a priest and symbol his priesthood. যে এখানে কলার জর্জ হারবার্ট ইউজ করছে কি, সে যে প্রিস্ট এবং এই কলারটা সিম্বলাইজ করে প্রিস্টহুডকে, যে প্রিস্টের যে লাইফটাকে এইটাকে লিড করে। এন্ড বলতেছে দিস ইন্ডিকেটস, এটা আরো বোঝায় দ্য রিজারাস ডিসিপ্লিন অফ প্রিস্টলি লাইফ, যে প্রিস্টের লাইফের যে একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয় সেইটাকে দেখাইছে। ফ্রম হুইচ হারবার্ট ডিজায়ার্স ফ্রিডম, যেখানে হারবার্ট চাচ্ছে আমার ফ্রিডম দরকার, আমার স্বাধীনতা দরকার, ঠিক তখনই ওই জায়গায় বিভিন্ন ডিসিপ্লিন আইসা তারে ধরতেছে। এই ব্যাপারটা হলো তোমার এটা। এরপরের কোশ্চেন হইতে পারে যে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য পোয়েম কলার, কলারটা কি টাইপের কবিতা, একটা রিলিজিয়াস পোয়েম গেল। তারপরে কি আছে যে হোয়াট ডাজ হারবার্ট এভার সাই এন্ড পাই, যে কি জন্য হারবার্ট এ সাই এন্ড পাইন করতেছে, সাই মানে কি হাই হুতাশ করতেছে নাকি। তো বলতেছে হারবার্ট দ্য পয়েট ক্লার্জি হ্যাজ টু লিড হিজ লাইফ সেলফ ডেনিয়াল, সে নিজের মতো লাইফ লিড করতে চায়, কিন্তু দ্যাট ইজ হোয়াই হি হ্যাজ এভার টু সাই এন্ড পাই ওয়ার্ল্ডলি প্লেজার, এই কারণে সে ওয়ার্ল্ডলি যে দুনিয়াবি যে সুখ শান্তি এটার জন্য সে হাই হুতাশ করতেছে, আকাঙ্ক্ষা করতেছে। বুঝতে পারছো যে হাই উদাস কেন করতেছে, যে সে নিজের মতো লাইফ লিড করতে চায় কিন্তু পারতেছে না ডিসিপ্লিনের জন্য, এখন সে ওই লাইফ লিড করতে চায়, এইটাই ছিল তার এই হাই উদাস করার কারণ। তো এই জায়গায় আরেকটা গেল। এই তো এরপরে তুমি ব্রিফ কোশ্চেন পাবা, এগুলো না বলে সবই পাইবা। আমি যেভাবে এক্সপ্লেন করছি আশা করি এটার বাইরে আর কোনো কোশ্চেন থাকবে না। তো এটা থেকে ব্রড কোশ্চেন কি কি আসতে পারে আমি একটু বইলা দিই, সেটা আমাদের জর্জ হারবার্ট শেষ হইল। হ্যাঁ, বলতেছে ব্রড কোশ্চেন আসতে পারে রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য কলার, কলারের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, যে পড়ার পরে তুমি কি বুঝছো এটাতে তুমি লিখবা। বলতেছে ডিসকাস হারবার্ট ইউজ অফ ইমেজারি, বলতেছিলাম কি যে শুরুতে যে হারবার্টের একটা পিকটোরিয়াল কোয়ালিটি আছে, সে যখন বর্ণনা করতো আমাদের সামনে একটা পিকচারের মতো ভাইসা ওঠে, আসে না? দেখো আমি যখন বর্ণনা করছি তোমার সামনে কিন্তু ওই প্রিস্টের লাইফটাকে ফুটে উঠছে। তো এটাই বলতেছে যে হারবার্ট ইউজ অফ ইমেজারি অফ হিজ পোয়েম ইউ হ্যাভ স্টাডিড, তুমি যে দুইটা পোয়েম স্টার উইংস আর যে কলার পড়ছো, এই দুইটা কলারের মধ্যে কি কি ইমেজারি ইউজ করছে এগুলা ব্যবহার করবা। তো স্টার উইংস এ কেমন, যেমন ওই যে লাখ পাখির মতো উঠতেছে, এই জায়গার মধ্যে কেমন যে একটা ডিসিপ্লিন, আনন্দের লাইফ করতে পারতেছে না, বাড়ি দিছে, এই ব্যাপারগুলারে তোমার এখানে বর্ণনা করতে হবে। তারপরে ডিসকাস দ্য রিলেশনশিপ অফ হারবার্ট উইথ গড, অথবা হারবার্টস অ্যাটিটিউড টু গড এন্ড রিলিজিয়ন, যে সে যে একটা ধর্মীয় কবি, তার গডের প্রতি, এটার প্রতি যে রিলিজিয়নের যে ব্যাপারগুলো আছে, যে ডিভোশন, তার সাথে সম্পর্ক কেমন গডের, এই ব্যাপারটা তুলে ধরতে হবে। যে স্টার উইংসে কি, সে গডের কাছে চইতেছে আমারে পিওর করে তোলো, আমারে সবকিছু করে তোলো। একটা কলার আইসা তার মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছে, কিন্তু শেষে আইসা সে গডের ছাড়া আর কিছু বোঝে না। এই যে গডের প্রতি তার অ্যাটিটিউড, একটা সময় মনে হয় যে কিছু সময় কনফ্লিক্ট তৈরি হয়, কিন্তু শেষে আইসা সে কিন্তু এখানেই স্যাটিসফ্যাকশন মিলে। তো এটা দুইটা কবিতায় দুইটা বিভিন্ন কোটেশন দিয়ে তোমাকে লিখতে হবে। তো তোমাদের যে গাইড আছে, তোমরা গাইডেতে প্রশ্নটা দেখবা, পাশাপাশি তোমাদের বই, মেইন বই, এটার কোশ্চেনের আনসার আছে, আগে মেইন বইয়ের আনসারটা দেখবা, গাইডেরটা দেখবা। যে কোনো একটা আনসার লিখো না, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবা না। হ্যাঁ, দুইটা মিক্স করে লিখবা। তারপরে আবার আমি যেটা বলছি যে হারবার্ট বিলংস টু রেনেসান্স পিরিয়ড, স্পেশালি ক্যারোলাইন পিরিয়ড, এগুলো ইন্ট্রোডাকশনে সবসময় লিখবা। যে দ্য কলার অথবা জর্জ হারবার্ট ইজ এ ওয়েল নোন পোয়েট ইন 17th century, নাকি he belongs to metaphysical poets and he belongs to Renaissance period, especially Caroline age. ঠিক আছে, in his writing we can find religious theme, আমরা রিলিজিয়াস থিম খুঁজে পাবো। ঠিক আছে, এবং তারপরে কি তার কবিতাগুলো কোনটার মধ্যে বিলংস করে, টেম্পল পোয়েমের, টেম্পল যে সামগ্রী, এটা কত সালে পাবলিশ হয়েছে, 1633। এগুলো ইন্ট্রোডাকশন পার্টে লাগবে। এরপরে নিচে গিয়া তুমি এবার যে প্রশ্নে যেটা আনসার চাইছে এইগুলা লিখবা, ইমেজারি চাক বা তার অ্যাটিটিউড টু গড চাক, যেটাই চাক সব ওইভাবে করে সাজাবা। এই তো তারপরে হারবার্ট ইউজেস মেটাফিজিক্যাল কনসেপ্ট ইন হিজ পোয়েম, তার কবিতা কি কি মেটাফিজিক্যাল কনসেপ্ট ইউজ করছে এগুলা দেখা।